আর আমাদের পুরান ঢাকায় তো আরো এক ধাপ বেশি। পুরান ঢাকায় তো সুদর্শন, সুন্দর, সুন্দরী এই সংজ্ঞাগুলো জানে না। আমি যখন যাই, আমার পাশ থেকে পুরান ঢাকায় বলে, "ওই যে বিশ্ব সুন্দরী গেট আছে।" যদি ভুল না করি আসলে বানিয়ে দিয়েছেন মানুষ সুদর্শন পুরুষ। এখন সবার চোখেই সুদর্শন পুরুষ এবং আপনাদের চোখেও আইডল এবং সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষের কথা তুলতে চাই। সুদর্শন পুরুষ কি বলতে আমাদের চোখে কিন্তু সুদর্শন পুরুষ না। আমাদের চোখে একজন আইডল। আমাদের Right. টিচার, আমাদের মেন্টর। একজন আইডল, একজন সুদর্শন পুরুষ না হলে একজন আইডল হতে পারে। অবশ্যই অবশ্যই সে সুদর্শন। সুদর্শন। সেটা আমরা ভাইয়ার মুখ থেকে তারা শুনে ঘুরে আসছি। ফিরে মানে আমি সবকিছুই বদলায় যাবে। এই যে একটার পর একটা কাজ দিচ্ছি, একটার পর একটা আপনাদের চমক দিচ্ছি, একটার পর একটা অ্যাচিভ করছি। কিন্তু আপনাদের তো আর সুদর্শন পুরুষ চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু একটা মহা একটা মানে কি বলে? ট্যাগ লাগিয়ে হ্যাঁ, দিয়েছেন কি বলবো? ট্যাগ লাগিয়ে দিয়েছেন। ইভেন রাস্তাঘাটে আমি এতবার ক্লারিফাই করেছি, আপনাদেরকে আমি এতবার ইন্টারভিউ দিয়েছি। প্রত্যেকটা বার আমার পোস্ট দিয়েছি, লিখেছি, টিভি সাক্ষাৎকার দিয়েছি, আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছি। সব জায়গায় বলেছি যে আমার সেদিনের পুরস্কারটা সুদর্শন পুরুষের পুরস্কার ছিল না, সেটা ছিল আমাকে স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে। সেটাকেই বারবার আপনারা সুদর্শন পুরুষ করেছেন। কিন্তু আমি মজার বিষয় হলেও বা আম দুঃখের বিষয় বলি ফরচুনেটলি বা আনফরচুনেটলি মানুষ কিন্তু এখনো কিছু মানুষ, বেশ কিছু সংখ্যক মানুষ এখনো ওই ধারণাতেই আছে। এখনো তারা ওই সুদর্শন পুরুষেই আছে। কারণ রাস্তায় যখন যাই স্বামী স্ত্রীকে দেখায়, এই যে দেখো, দেখো এই যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ। আবার স্ত্রী স্বামীকে দেখায়, ওই যে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আর আমাদের পুরান ঢাকায় তো আরো এক ধাপ বেশি। পুরান ঢাকায় তো সুদর্শন, সুন্দর, সুন্দরী এই সংজ্ঞাগুলো জানে না। আমি যখন যাই, আমার পাশ থেকে পুরান ঢাকায় বলে, "ওই যে বিশ্ব সুন্দরী গেট আছে।" ঠিক আছে? সো এই টাইপের টাইটেল গুলা অনেকে অনেক রকম ভাবে বলে। আমি আসলে এটাকে ভালোবাসতে শুরু করেছি। কোনো আ মানে ট্রলটাকে ট্রল ভাবে না নিয়ে বা কোনো পজিটিভিটি বা নেগেটিভিটিটাকে কোনোটাকে বেশি প্রায়োরিটি না দিয়ে সামগ্রিক পুরো বিষয়টাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আমি ধরেই নিয়েছি একটা মানুষ যখন বড় হয়, একটা মানুষ যখন পরিধি ছাড়িয়ে যায়, তার পরিধিটা আরো বিশাল হয়, তখন তাকে সবকিছু নিতে হবে। সেক্ষেত্রে আমাদের আমাদের দেশের বড়, বড় ব্যক্তিত্ব, বড়, বড় নেতা-নেত্রী থেকে শুরু করে, দেশের বড়, বড় আর্টিস্ট থেকে শুরু করে, বড়, বড় সিঙ্গার, নায়ক, নায়িকা, ক্রিকেটার থেকে শুরু করে রাজনীতিবিদরা, ইভেন আমাদের যে মহানবী, প্রত্যেকের পেছনেই কথা বলার মানুষ ছিল। সো প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। কিছু মানুষকে আপনি সারা দেশ জয় করার পরেও খুশি করতে পারবেন না। বলে বুঝাতে পারবেন না যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি আসলে কি দিতে চাচ্ছেন সমাজকে। আপনার মনের ভিতরে আসলে এক্সপেকটেশন বা চাওয়া পাওয়া বা দেয়ার মতো আপনার কি ব্যাপারটা রয়েছে, এটা তাদেরকে আপনি কখনোই খুশি করতে পারবেন না। তারা প্রত্যেকটা শুধু আমাকে না, প্রত্যেকটা মানুষেরই আম নেগেটিভ সাইড, প্রত্যেকটা মানুষেরই। কেউ বাড়ি করছে, সেটাও তাদের সমস্যা। কেউ বিয়ে করছে, সেটাতেও তাদের সমস্যা। কেউ সন্তানের পিতামাতা হচ্ছে, সেটাতেও তাদের সমস্যা। কেউ চাকরিতে প্রমোশন পাচ্ছে, সেটাতে সমস্যা। আমরা ফিতা কাটলে সমস্যা, আমরা নাচলে সমস্যা, আমরা পুরস্কার পেলে সমস্যা। আমাদের সমস্যার কোনো শেষ নেই। তো তখন বুঝে নিলাম যে আসলে সমস্যাটাই আসলে কোনো সমস্যা না। এটা হচ্ছে হলো জাস্ট একটা মানুষের ব্যস্ত থাকা আমাদেরকে নিয়ে, কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলবে। কিছু হতাশা গ্রস্ত মানুষ কিংবা কিছু অসফল মানুষ যখন কোনো আমি ছাড়াও অন্যান্য যারা সফল হয় বা একটার পর একটা অ্যাচিভ করে, সেটা দেশের যত বড়, বড় নামি-দামি তারকাই হোক, সাকিব খান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান, তাদের ওটার পেছনে কথা বলতে হবে। তাদের ওটা নিয়েই নেগেটিভ কথা বলতে হবে। সবকিছুতেই তাদের জাজমেন্টাল একটা টেনডেন্সি থাকবে। সবাই এখন খুব বেশি জাজমেন্টাল। সো এই জাজমেন্টাল এই সিচুয়েশনে আসলে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য একা কারো পক্ষে পসিবল না। সো এই টোটাল সিচুয়েশনটাকেই আমি আসলে খুব চমৎকারভাবে অ্যাডপ্ট করে নিয়েছি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে